হ্যালো বন্ধুরা, আজ যেই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব এইচএসের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। সবার প্রথম চ্যাপ্টার তোমরা যেটা করেছিলে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট পার্টনারশিপের, তোমরা সবাই জানো আমাদের পরীক্ষা একদম সামনে চলে এসছে, সেই জন্য আমি এই প্রবলেমটা নিয়ে হাজির হয়েছি। এই প্রবলেমটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, যেখানে তোমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের বেসিক কনসেপ্টগুলো তো বুঝবেই, তার সাথে ড্রয়িংসের একটা ইম্পর্টেন্ট ক্যালকুলেশন আছে, সেটা ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে অঙ্কটা পড়া যাক বেশি সময় নষ্ট না করে। অঙ্কটাতে দেখতে পাচ্ছ লেখা আছে ফেলুদা অ্যান্ড তোপসে কমেন্সড আ পার্টনারশিপ অন 1/1/2020 ইন্ট্রোডিউসিং 20,000 অ্যান্ড 30,000 রেসপেক্টিভলি অ্যাজ ক্যাপিটাল। অঙ্কটা একটু বড় করে দিই পড়ার জন্য, আশা করি সবাই এখন ভালোভাবে দেখতে পাচ্ছ। ঠিক আছে, ফেলুদা অ্যান্ড তোপসে commenced a partnership on 1/1/2020 introducing ₹20,000 and 30,000 respectively as capitals. The partnership deed provided the following. তাহলে প্রথম লাইনটাতে আমরা বুঝতে পারলাম দুজন পার্টনার তারা 20,000 টাকা এবং 30,000 টাকা করে ক্যাপিটাল দিয়ে 1 জানুয়ারি 2020-তে তাদের পার্টনারশিপটা শুরু করলো। এবার পার্টনারশিপ ডিডে কী বলা আছে, বলেছে প্রফিট অ্যান্ড লস টু বি শেয়ার্ড বিটুইন ফেলুদা অ্যান্ড তোপসে অ্যাজ 2:3। ফেলুদা এবং তোপসে তাদের প্রফিট এবং লস এটাকে ভাগ করে নেবে কোন রেশিওতে, অনুপাতটা হচ্ছে 2:3, মানে ফেলুদা পাবে 2/3 অংশ। আচ্ছা, ফেলুদা পাবে কত? ফেলুদা পাবে 2/3 অংশ। কালারটা চেঞ্জ করে নিই, ফেলুদা পাবে 2/5 অংশ আর তোপসে পাবে 3/5 অংশ। ঠিক আছে, 2/3 3/5 সবাই নিশ্চয়ই ক্লিয়ার। 2 ডিভাইডেড বাই 2 + 3, আর তোপসের হচ্ছে 3 ডিভাইডেড বাই 2 + 3। ঠিক আছে, মানে ফেলুদা পাচ্ছে দুটো টুকরো, কটা টুকরোর মধ্যে 5টা টুকরো, মানে আমাদের প্রফিট বা লস যাই হোক না কেন তার 5টা টুকরো করব, দুটো টুকরো নেবে হচ্ছে ফেলুদা আর বাকি 3টে টুকরো নেবে হচ্ছে তোপসে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এবার আছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাট দ্য রেট অফ 6% পার অ্যানাম। পার অ্যানাম মানে বছরে 6% তারা সুদ নেবে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, মানে ক্যাপিটালের ওপর তারা সুদ নেবে বছরে 6%। বোঝা গেল? তারপরটা কী বলেছে, ইন্টারেস্ট অন পার্টনার্স ড্রয়িংস মানে নিশ্চয়ই জানো, ড্রয়িংস মানে যেই টাকাটা পার্টনাররা তুলে নিচ্ছে ব্যবসা থেকে। এবার ব্যবসা থেকে পার্টনাররা যদি টাকা তুলে নেয় তাহলে ব্যবসার তো একটা আর্থিক ক্ষতি হয়, সেই ক্ষতিটা মেটানোর জন্য পার্টনাররা যেহেতু টাকা তুলে নিচ্ছে তাই পার্টনাররা বিজনেসকে সুদ দেবে। এইখানে ইন্টারেস্ট অন ক্যাপিটালটা কী ছিল, যে বিজনেস পার্টনারদের সুদ দেবে, কারণ বিজনেসে পার্টনাররা ক্যাপিটাল কন্ট্রিবিউট করেছে, মানে সোজা বাংলায় বলতে গেলে বিজনেসে পার্টনাররা যেহেতু টাকা দিয়েছে তাই বিজনেস পার্টনারদেরকে সুদ দেবে। ঠিক আছে, কিন্তু পরের ক্ষেত্রে কি হয়েছে, যে পার্টনাররা যেহেতু বিজনেসের থেকে টাকা তুলে নিয়েছে তাহলে বিজনেসের একটা আর্থিক ক্ষতি হচ্ছে, সেই ক্ষতিটা পূরণের জন্য পার্টনাররা বিজনেসকে ঠিক আছে সুদ দেবে 8% পার অ্যানামে। বোঝা গেল? 8% বছরে বাৎসরিক 8% সুদে তারা পার্টনাররা বিজনেসকে সুদ দেবে। তারপরেরটা কী বলেছে, তাপস উইল গেট স্যালারি ₹2,000 পার অ্যানাম, মানে বছরে 2,000 টাকা স্যালারি পাবে তোপেশ, মানে তোপসে, যাই হোক আমি এতক্ষণ তোপসে পড়ছিলাম, এটাকে তোপেশ লেখা আছে কারণ ফেলুদার সাথে তো তোপসেই হয়, যাই হোক তা তোপেশই পড়ি, আমার একটু কাশি হয়েছে। তা তোপসে উইল গেট স্যালারি ₹2,000 পার অ্যানাম। অঙ্কে অনেক সময় এই 2,000 পার অ্যানামটা না পার মান্থও দেওয়া থাকে, এইটা একটু মাথায় রাখবে। যখন পার মান্থ লেখা থাকবে তখন এটাকে 12 দিয়ে গুণ করবে। ঠিক আছে, যখন যখন পার মান্থ বলা থাকবে তখন এটাকে 12 দিয়ে গুণ করবে, আর যখন পার অ্যানাম বলে দেওয়া থাকবে তখন কিছু করার নেই, ওই অ্যামাউন্টটাই লিখবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? অনেক সময় ম্যাক্সিমাম টাইম স্যালারিটা কিন্তু পার মান্থে দেওয়া থাকে, PM লেখা থাকে, PM মানে পার মান্থ, তাহলে ওটা বছরে গুণ করে নিতে হবে। দেখো সব কিছু বছরে বলে দিয়েছে, তাহলে এটা শুধু মাসে রেখে কী হবে, সেটাকেও বছরে কনভার্ট করে নিতে হবে। কিন্তু এই অঙ্কে আমাদের পার অ্যানাম বলে দিয়েছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, 12 দিয়ে গুণ করার প্রশ্ন উঠছে না। তারপরটা কী বলেছে, দ্য নেট প্রফিট ফর দ্য year ended 31st December 2020 amounted to 19,280, 19,280 টাকা তারা ব্যবসা করে
আয় করেছে, প্রফিট করেছে, আয় না প্রফিট। তারা নেট প্রফিট আর্ন করেছে 19,280 টাকা বিফোর কনসিডারিং দ্য অ্যাবভ আইটেম। এইগুলোকে ধরা হয়নি, এই যে খরচা এই সমস্ত বলা হয়েছে এগুলোকে না ধরেই তাদের নেট প্রফিট দেখা গেছে যে 19,280 টাকা হয়েছে। ঠিক আছে। ডিউরিং দ্য ইয়ার ইচ পার্টনার ড্রিউ 3,000 অ্যাট দ্য এন্ড অফ ইচ কোয়ার্টার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখতেই পাচ্ছ। ডিউরিং দ্য ইয়ার ইচ পার্টনার ড্রিউ অ্যাট দ্য রেট অফ ₹3,000 অ্যাট দ্য এন্ড অফ ইচ কোয়ার্টার। কোয়ার্টার মানে কি? কোয়ার্টার মানে যে কোনো জিনিসের কোয়ার্টার মানে হচ্ছে 4টে টুকরো। ঠিক আছে, 4টে টুকরোর একটা টুকরোকে একটা কোয়ার্টার বলে। একটা কোয়ার্টার মানে যে কোনো জিনিসের 4টে টুকরোর মধ্যে একটা টুকরোকে বলা হয় কি? একটা কোয়ার্টার। ঠিক আছে, তাহলে এখানে কিসের কোয়ার্টার বলছে? এখানে বছরের কোয়ার্টার বলছে। ঠিক আছে, বছরের প্রত্যেকটা কোয়ার্টারের মধ্যে থেকে প্রত্যেকটা কোয়ার্টারের শেষে তারা 3,000 টাকা করে টাকা তোলে। এবার দেখো ব্যাপারটা বোঝাই। অ্যাট দ্য এন্ড অফ ইচ কোয়ার্টার বলেছে তো, তাহলে ড্রয়িংয়ের ক্যালকুলেশনটা বলছি। ড্রয়িংয়ের ইন্টারেস্ট পায় কত বলেই দিয়েছিল, অ্যাট দ্য রেট অফ 8% পার অ্যানাম, বছরে মানে কি? দ্যাট ইজ 12 মান্থে। ঠিক আছে, 12 মান্থসে তারা 8% সুদ দেয়। বোঝা গেছে? এইবার ওরা কি করছে, ফেলুদা আর তপসে বললে ভালো হতো, যাই হোক, ফেলুদা আর তপেশ। এবার ফেলুদা কী করছে, 3,000 টাকা করে নিচ্ছে, এও 3,000 টাকা করে নিচ্ছে। অ্যাট দ্য এন্ড অফ ইচ কোয়ার্টার বলেছে, মানে প্রত্যেকটা কোয়ার্টারের শেষে। তাহলে একটা বছরকে আমরা যদি 4টে টুকরো করি তাহলে কোয়ার্টারে হলো। ঠিক আছে, একটা বছরকে যদি আমরা 4টে টুকরো করি তাহলে এটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার আর ফোর্থ কোয়ার্টার। তাই তো? কোয়ার্টার মানে কি? যে কোনো জিনিসকে 4টে টুকরো করলে প্রত্যেকটা টুকরোকে একটা কোয়ার্টার বলে। ঠিক আছে, তাহলে বছরকেও 4টে টুকরো করি, বছর আমাদের 12 মাসে, 4টে টুকরো করলে প্রত্যেকটা টুকরোয় 3 মাস করে থাকবে। ক্লিয়ার? তার মানে এখানে আমাদের জানুয়ারি থেকে শুরু হয়েছে, তাহলে প্রথম কোয়ার্টারটা 31 মার্চে শেষ হবে। ঠিক আছে, যাই হোক, 31 মার্চ যদি আমি না লিখি, একেবারে ডাইরেক্ট একটাই ডেট লিখি, দ্বিতীয় কোয়ার্টারটা শুরু হবে কবে? 1 এপ্রিলে, তারপরেরটা 1 জুলাইয়ে, তারপরেরটা 1 অক্টোবরে। ঠিক আছে, তারপরে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এটা আবার শেষ হয়ে যাবে মানে 31 ডিসেম্বরে এটা আবার শেষ হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে কি বোঝা যাচ্ছে না? এইবার আমাদের অঙ্কতে কি বলেছে? অঙ্কতে বলেছে, সরি একটু কাশি হয়েছে, এটার জন্য ক্ষমা প্রার্থী। ঠিক আছে, তোমরা একটু মন দিয়ে শোনো ব্যাপারটা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক আলোচনা করছি, তাই জন্যই মানে, আর অঙ্কটা আলোচনা করাটা আমার দায়িত্ব, তাই জন্য আলোচনাটা করছি। এবার অঙ্কটার মধ্যে কি বলেছে? অঙ্কটার মধ্যে বলেছে যে দুজনে 3,000 টাকা করে নেয় প্রত্যেক কোয়ার্টারের শেষে। তাহলে প্রথম কোয়ার্টারের শেষ হচ্ছে এইটা, তারপরের কোয়ার্টারে এইটা, তারপরের কোয়ার্টারে এটা, তারপরের কোয়ার্টারে এটা। ঠিক আছে, প্রত্যেক কোয়ার্টারের শেষে 3,000 করে নেয়। তাহলে 3,000 নিল, আবার 3,000 নিল, আবার 3,000 নিল, আবার 3,000 নিল। ঠিক আছে, তাহলে টোটাল কত টাকা হলো? 12,000 টাকা হলো। কিন্তু অঙ্কতে একটা ক্যাচ আছে, অঙ্কতে বলেছে 12,000 নেয়নি, তারা নিয়েছে 9,000 টাকা। তাহলে প্রত্যেক কোয়ার্টারের শেষে বলেছে 3,000, 3,000, 3,000, তার মানে এটা আর নেয়নি। ঠিক আছে, তাহলে সুদ যখন আমরা ক্যালকুলেট করব, তাহলে কীভাবে ক্যালকুলেট করব? প্রথম 3,000-এর ওপর ক মাসের সুদ দেবো? এইখানে তো সুদ দেওয়ার কোনো প্রশ্নই নেই, তখন তো টাকা তোলেইনি, বিজনেসের ক্ষতি হয়নি সেখানে। তাহলে কখন থেকে ক্ষতি হওয়া শুরু হলো হচ্ছে এখান থেকে যেহেতু শুরু হলো, প্রথমে যখন 3,000 তুললো, তাহলে সেই 3,000-এর ওপর সুদ দেবে সে কত? এই যে বাকি 9 মাসের, প্রথম 3 মাসের দিতে হবে না, ব্যবসার কোনো ক্ষতি করেনি সে। তাহলে 3,000-এর ওপর 9 মাসের সুদ দেবে, 8% করে দেবো, ইন্টু 9/12। ক্লিয়ার? দ্বিতীয়টার কী করব? দ্বিতীয়টার হবে পরের যেই 3,000টা সে নিয়েছে, এটার সুদ তো দিল প্রথম 3,000-এর, দ্বিতীয় 3,000-এর সুদ কখন থেকে দেবে? দ্বিতীয় 3,000-এর যেই সুদটা দেবে, সেই সুদটা 8%ই দেবে। ক মাসের দেবে? দেখো, তুলেছে তো এই টাইমে, এর আগে সেইটা ক্ষতি হয়নি। এই টাকাটার জন্য, এই টাকাটা তুলেছে তো 1 জুলাইয়ে। ঠিক আছে, জুলাই থেকে সে দেবে, তাহলে ক মাসের সুদ দেবে? 6 মাসের সুদ দেবে। ঠিক আছে, তারপরের যেই 3,000 টাকাটা সে নিল, 3,000 ইন্টু 8%, এই পরের যেই 3,000টা নিল সেটার জন্য ক মাসের সুদ দেবে? 3 মাসের সুদ দেবে, 3/12। বোঝা গেল? এবার যদি তারপরেও যদি একটা 3,000 নিত, ধরো অঙ্কে সাপোজ বলতো যে এই 9,000-এর অঙ্কটা বলতো না, যে যদি 9,000-এর এই সিচুয়েশানটা যদি নাই বা আসতো, তাহলে কী হতো?
তাহলে 12,000 টাকা তুলতো, টোটাল 12,000-এর ওপর সুদ দিত, এটার ওপর 8% দিত, কিন্তু নিয়েছে কবে? অ্যাট দ্য এন্ড অফ ইচ কোয়ার্টার, মানে 31 ডিসেম্বরেই নিয়েছে। তাহলে সারা বছরও কোনো ক্ষতি করেনি, একেবারে শেষে টাকাটা নিয়েছে, তাহলে সেক্ষেত্রে তার সুদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, 0/12। বোঝা গেল কি বোঝা গেল না? সেক্ষেত্রেও আমাদের উত্তরের কিন্তু কোনো পরিবর্তন হতো না। বোঝা যাচ্ছে অঙ্কটা? উত্তরের কিন্তু কোনো পরিবর্তনই হতো না। এটা মানে কি, এটা আলটিমেটলি তো উত্তর 0ই হতো, মানে লাস্টে 0 যোগ করছে। এই 3,000 টাকাও নিলে উত্তর যা হবে, হ্যাঁ, মানে 12,000 টাকারও সুদ যা, 9,000 টাকারও সুদ তাই। এইভাবে তুমি ক্যালকুলেশন করতে পারো। আর একটা সিম্পল ট্রিক আছে, মানে এইটা তোমাকে দেখাতেই হবে, যেহেতু এই 9,000-এর ব্যাপারটা করেছে, 9,000-এর ব্যাপারটা যেহেতু বলেছে, তাই জন্য তুমি বাধ্য এই ক্যালকুলেশনটা দেখাতে। যদি 9,000-এর ব্যাপারটা না বলতো তাহলে একটা সিম্পল ট্রিক ছিল। আর তুমি এইভাবেও ক্যালকুলেশন করার পরে তুমি উত্তরটা মিলিয়ে নেবে ক্যালকুলেটারে, কীভাবে করবে সেটা বলে দিচ্ছি। টোটাল তুলেছে কত টাকা? 9,000 টাকা, কিন্তু যদি অ্যাট দ্য এন্ড অফ ইচ কোয়ার্টার তুলতো, এই 9,000 টাকার লিমিট বলে না দিত, তাহলে কত টাকা তুলতো সে? 12,000 টাকা তুলতো। তো তাহলে 12,000 টাকার ওপর 8% করবে, মাল্টিপ্লাই করবে। অ্যাট দ্য এন্ড অফ ইচ কোয়ার্টার বলেছে, অ্যাট দ্য এন্ড অফ ইচ কোয়ার্টার বললে 4.5/12 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, ঠিক আছে? এটার খুব সিম্পল লজিক আছে। এটা মানে অ্যারিথমেটিক প্রোগ্রেস, জিওমেট্রিক প্রোগ্রেস, তোমরা যখন কমার্সে আরও উঁচু ক্লাসে উঠবে তখন তোমাদের বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স থাকবে, সেখানে এই সব জিনিস শেখানো হয়। তাও একটুখানি বলে দিচ্ছি যে এটার লজিক কি। 4.5/12, আমি তো বলেছি সব লজিক ক্লিয়ার করবো, তো ইন্টারেস্ট থাকে। আসলে সব কিছু পড়তে পড়তে তো বোরিং লাগে, যে একটু ইন্টারেস্টিং গল্প শুনলেও ভালো লাগে। এখানে দেখো কী হয়েছে, 4.5টা আসলো কী করে? 9 দিয়ে শুরু হয়েছে, 0 দিয়ে শেষ হয়েছে। কীভাবে করবে অ্যারিথমেটিক প্রোগ্রেসে? 9 + 0 / 2, ঠিক আছে? তাহলে এটা কত হচ্ছে? 4.5 হচ্ছে। তাহলে 4.5 মাসের সুদ দিতে হবে, ঠিক আছে? আমরা তো এর আগে দেখেছি মান্থলি হয় না, মান্থলি যে অ্যাট দ্য এন্ড অফ ইচ মান্থ বলে, অ্যাট দ্য এন্ড অফ ইচ মান্থ। যদি অ্যাট দ্য এন্ড অফ ইচ মান্থ হয়, প্রথম যেই টাকাটা নিয়েছে, মানে প্রত্যেক মাসের শেষে টাকা নিয়ে এসছে, তাহলে প্রথম যেই টাকাটা নিয়েছে সেটা প্রথম মাসে কোনো বিজনেসের ক্ষতি হয়নি, তাই তো? তাহলে সেই ধরো 1,000 টাকা করে, তাহলে 1,000 টাকা করে প্রত্যেক মাসে নিয়েছে, 12,000 টাকা। কিন্তু প্রথম যেই টাকাটা নিয়েছে সেটা তো প্রথম মাসের অসুবিধা করেনি, কারণ শেষে নিয়েছে টাকাটা। তাহলে প্রথম যেই টাকাটা নিয়েছে সেটার ওপর ধরো 8% করে, সেটার ওপর 8% করে সে কত মাসের সুদ দেবে? 11 মাসের সুদ দেবে। আর একেবারে শেষে যেই টাকাটা নিয়েছে 1,000 টাকা, সেটাও তো শেষে নিয়েছে, মানে মাসের শেষে নিয়েছে, শেষ মাসের শেষ তারিখে। তাহলে সেটার ওপর 8%, কিন্তু কদিনের জন্য সুদ দেবে? 0 মাসের, তাই তো? বোঝা যাচ্ছে কি বলছি? তাহলে 0 মাসের সুদ দেবে, সেক্ষেত্রে এখানে 0 হয়ে গেল। এইবার এইভাবে যখন আছে, তাহলে আমরা যখন ক্যালকুলেট করব তখন টোটাল টাকা কত তুলেছে? 12 মাসে 12,000 টাকা। 12,000 টাকা ইন্টু 8% ইন্টু কত/12 করবে? যে 11 আর 0 / 2, মানে অ্যাভারেজ করছি, ঠিক আছে? প্রথম সংখ্যা আর শেষ সংখ্যার, প্রথম মাস আর শেষ মাসের সাথে অ্যাভারেজ করবো, /2। 11 আর 0 কত হয়? 11 আর 0 11ই হয়, /2 মানে আমাদের 5.5, ঠিক আছে? তখন হয় 5.5/12। ওই জন্য আমরা 5.5 দিই। অ্যাট দ্য এন্ড অফ ইচ মান্থ বললে আমরা 5.5/12 করি। আর যদি অ্যাট দ্য বিগিনিং অফ ইচ মান্থ হতো তাহলে শুরুটা 12/12, ঠিক আছে? শুরুটা 12 মাসের সুদ দিতে হতো। তারপরেরটা 12/12, তারপরেরটা শেষেরটায় কত মাসের সুদ দিতে হতো? 1 মাসের। তাহলে সেক্ষেত্রে কী হতো? 12 + 1 = 13/2। আমি বলেছিলাম ওই 13/2, সেক্ষেত্রে 6.5 আসে। বোঝা গেল? সেই আমাদের মুখস্থ করা হয়। তাহলে আমিও সেইটাই করাচ্ছি, আর একবার মুখস্থ করে দিচ্ছি ব্যাপারটা, ক্যালকুলেশনটা। যখন আমাদের অ্যাট দ্য বিগিনিং অফ ইচ কোয়ার্টার বলবে, অ্যাট দ্য বিগিনিং অফ ইচ কোয়ার্টার, কি লিখলাম শুধু? অ্যাট দ্য বিগিনিং অফ ইচ কোয়ার্টার যদি বলে, তাহলে ছোটো করে লিখে দিই, অ্যাট দ্য বিগিনিং অফ ইচ কোয়ার্টার যদি বলে, তাহলে আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করব? টোটাল টাকাটা, যত টাকা তুলেছে টোটাল, সেই টোটাল টাকাকে মাল্টিপ্লাই করব পার্সেন্টেজ দিয়ে, আর পার্সেন্টেজের পরে মাল্টিপ্লাই করব, মানে ফর্মুলাটা লিখে দিই, টোটাল অ্যামাউন্ট মাল্টিপ্লাইড বাই পার্সেন্টেজ, ঠিক আছে? তোমরা লিখে নাও সাথে। আর তার সাথে মাল্টিপ্লাই করব অ্যাট দ্য বিগিনিং বলেছে, শুরুতেই যদি নেয়, তাহলে ওই যে কোয়ার্টারের শুরুতে নিচে প্রথম ইয়েটার 12 মাসের দেবে, ঠিক আছে? প্রথম যেইটা নিয়েছিল সেটা তো 12 মাসের, প্রথম কোয়ার্টারে যেইটা নিয়েছিল, মানে একেবারে শুরুর কোয়ার্টার জানুয়ারি থেকে শুরু হচ্ছে, শুরুতেই নিয়েছে, বিগিনিংয়ে নিয়েছে, তাহলে 12 মাসের। আর শেষের কোয়ার্টারটা 3 মাসের, তাহলে 12 3 15 /2 কত হয়? 7.5, ঠিক আছে? তাহলে প্রথম ইয়েরটা 7.5, মুখস্থ করে নাও, এখন লজিকটা বলে দিয়েছি, 7.5/12 দিয়ে গুণ করতে হয়। এবার অ্যাট দ্য বিগিনিং অফ ইচ মান্থ যদি বলতো, মান্থের বিগিনিংয়ে, তাহলে কী করতে হতো? টোটাল অ্যামাউন্ট আছে, সেই টোটাল অ্যামাউন্ট মাল্টিপ্লাই পার্সেন্টেজ, মাল্টিপ্লাই করতাম আমরা 6.5/12, ঠিক আছে? এবার বিগিনিং গেল। এবার যদি বলে তো মিডিল যারই হোক, কোয়ার্টারের হোক আর মান্থের হোক, হবে 6/12, ঠিক আছে? বছরের মিডিল হলেও 6/12 করি আমরা, এই যে এইটা এখানটাতে, বাদবাকি কিন্তু সেম। টোটাল অ্যামাউন্ট
মাল্টিপ্লাইড বাই পার্সেন্টেজ মাল্টিপ্লাইড বাই 6/12, ঠিক আছে। এবার যদি এন্ড হয়, এন্ড হলে ফার্স্টে মান্থ হবে হচ্ছে 5.5/12, মানে একেবারে শেষেরটার কথা বলছি, বাদ বাকি কিন্তু সেম। আর হচ্ছে কোয়ার্টার যদি হয় 4.5/12, ঠিক আছে। আমাদের এই অঙ্কতে কী বলেছিল, অ্যাট দ্য এন্ড অফ ইচ কোয়ার্টার, তাহলে আমরা কী করবো, 4.5/12 করবো, ঠিক আছে। 12,000 টাকা টোটাল, যদি তারা ওরকমভাবেই নিত তাহলে 12,000 টাকা নিত, অঙ্কতে কিন্তু 9,000 টাকা নিয়েছে, কিন্তু উত্তর সেমই থাকবে। এই যে এটা তো 0 দিয়ে হচ্ছে, তাই না। যাই হোক, 4.5/12 তোমরা এটা ক্যালকুলেট করে দেখবে। এখানটাতে হচ্ছে 12,000 ইন্টু 8% ইন্টু 4.5/12। দাঁড়াও, এত ক্যালকুলেটার তো ক্যালকুলেশন তো মুখে সম্ভব নয়, একটু দাঁড়াও। এই যে 12,000 মাল্টিপ্লাইড বাই 8% ইন্টু 4.5 ডিভাইডেড 4.5/12 কত হলো, 360 টাকা। 360 টাকা। আচ্ছা, তাহলে আমাদের অঙ্কটার উত্তর হবে 360 টাকা। মানে অঙ্কটার উত্তর বলতে তুমি এই ক্যালকুলেশনটা তুমি যখন করবে তখন এটাতেও উত্তর আসবে 360 টাকা। এটা তুমি ক্যালকুলেট করে দেখো, 3,000 ইন্টু 8% ইন্টু 9/12। অঙ্কে তো কিন্তু তোমাকে এই ক্যালকুলেশনটাই দেখাতে হবে, কারণ তুমি বাধ্য, এখানে 9,000-এর এই লিমিটটা বলেছে বলে, খুবই গিজিমিজি হয়ে গেছে। এখানে 9,000-এর এই লিমিটটা বলেছে বলে তুমি বাধ্য পুরো ক্যালকুলেশনটা দেখাতে। ঠিক আছে, তাহলে তুমি এই ক্যালকুলেশনটা করে দেখাও, খাতায় এই ক্যালকুলেশনটা করো, ইন্টারেস্ট অন ড্রয়িং, এবং ক্যালকুলেট করে উত্তরটা দেখবে আলটিমেটলি 360 হবে, ঠিক আছে। উত্তরটা দেখবে আলটিমেটলি 360, প্রত্যেকে 360 করে দেবে। ওকে, 3,000 করে নিয়েছিল কে, 3,000 করে নিয়েছিল হচ্ছে, অঙ্কটা গেল কোথায়, হোল্ড অন। আচ্ছা, চলে এসছে। অঙ্কটাতে বলেছিল 3,000 করে নেয় হচ্ছে ইচ পার্টনার ড্র 3,000, তাহলে প্রত্যেকেই 3,000 টাকা করে নেয়, ঠিক আছে। প্রত্যেকেই 3,000 করে নেয়, তাহলে 360 দুজনেই ইন্টারেস্ট অন ড্রয়িং দেবে, বোঝা গেছে। আচ্ছা, তাহলে চলো অঙ্কটা শুরু করা যাক। অঙ্কটা সব কিছু হয়তো ক্লিয়ার হয়েছে। অঙ্কটাতে আর কিছু আছে, অঙ্কটাতে আর কিছু কিন্তু নেই, ইন্টারেস্ট অন ড্রয়িংয়ের ব্যাপারটাও বোঝা গেছে। তাহলে অঙ্কটা আমরা শুরু করছি। এটাকে এখানে অঙ্কটা যেহেতু পুরোটা পড়ানো হয়ে গেছে, তাই এবার একটু ছোটো করলাম ব্যাপারটাকে। এখানে তাও প্রেফারেন্স মানে তোমরা দেখতে পাবে আস্তে আস্তে। আচ্ছা, তাহলে অঙ্কটা শুরু করছি। তোমরা কি লিখবে অঙ্কটার মধ্যে, অঙ্কটা শুরু করার সময় এরকম একটা ছক কাটবে, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের এই ছকটা কাটবে। মাত্র 18 মিনিট হয়েছে। দেখো, লিখবে এখানটাতে ইন দ্য বুকস অফ, দুজনের পার্টনারের নাম পেয়েছি, পার্টনারশিপ ফার্মটার নাম পাইনি, তাহলে দুজন পার্টনারের নাম লিখে দেবো, ফেলুদা অ্যান্ড তপেশ বলতে মুখে বাজছে একটু, তপসে হলে ভালো হতো, যাই হোক। তারপরে কি লিখবো, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। এই কথাটা কিন্তু পুরো অ্যাকাউন্ট কথাটাও ভালো করে লিখবে, এখানে P&L লিখে দিও না, ঠিক আছে। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। এবার অ্যাকাউন্টটাও কেউ ভুলে এরকমভাবে অ্যাকাউন্ট লিখবে না, ঠিক আছে। মানে এর ভেতরে অ্যাকাউন্ট লিখতে এসি লেখো, সেটা আলাদা কথা, কিন্তু তার নাম লিখবে যখন, অ্যাকাউন্ট কথাটা পুরো লিখবে, নাম্বার কাটে কিন্তু এটা যদি ভুল করো। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। এবার তারপরে যেটা লিখবে সেটা হচ্ছে ফর দ্য ইয়ার এন্ডেড, ফর দ্য ইয়ার এন্ডেড। আমাদের অঙ্কটা ছিল 31 ডিসেম্বর 2020-তে বছর শেষ হচ্ছে, 1 জানুয়ারিতে বছর শুরু হচ্ছে, তাহলে 31 ডিসেম্বর 2020-তে বছর শেষ হচ্ছে, ক্লিয়ার। তারপরে কি লিখবে, এখানটাতে লিখবে পার্টিকুলার্স, এখানে লিখবে অ্যামাউন্ট, আর ব্যাকেটে রুপিস চিহ্নটা কিন্তু দেবে, ঠিক আছে। এখানে অ্যামাউন্ট, ব্যাকেটে দেবে রুপিস চিহ্ন। তোমরা RSও লিখতে পারো, ব্যাকেটে রুপিস চিহ্ন। এখানে আবার সেম পার্টিকুলার্স, এখানে অ্যামাউন্ট,
এখানে রুপিস চিহ্ন, অ্যামাউন্ট এখানে রুপিস চিহ্ন, এদিকটাতে লিখবে ক্রেডিট, অবশ্যই এগুলো কিন্তু একদম ভুলবে না, এখানে লিখবে ডেবিট। এবার অঙ্কতে আমাদের ছিল কি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল ছিল, স্যালারি পেয়েছিল, কে যেন স্যালারি ছিল, একজন পার্টনার স্যালারি পেয়েছিল 2000 করে, এটা হচ্ছে তপেশ, তপেশ স্যালারি পেয়েছিল, আর আর ড্রয়িং দিয়েছিল, এছাড়া অঙ্কটার মধ্যে আর কিছু নেই। তাহলে এখানটাতে লিখবে টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল, টু ইন্টারেস্ট অন পার্টনার্স ক্যাপিটালও লিখতে পারো, বা ইন্টারেস্ট অন ক্যাপিটালও লিখতে পারো, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ক্যাপিটাল কে কে দিয়েছিল, ফেলুদাও দিয়েছিল আর তপেশও দিয়েছিল, ঠিক আছে। ফেলুদা কত টাকা দিয়েছিল, ফেলুদা ক্যাপিটাল দিয়েছিল হচ্ছে 20,000 টাকা, আর তপেশ ক্যাপিটাল দিয়েছিল হচ্ছে 30,000 টাকা, ঠিক আছে। তাহলে ফেলুদা 20,000 টাকা ইন্টু পার্সেন্টেজ কত, 6% ছিল সামথিং, আচ্ছা। তাহলে তোপেশ দিয়েছিল হচ্ছে, এটা হচ্ছে 20,000 টাকা, আর তোপেশ দিয়েছিল 30,000 টাকা, তার উপরে সুদ পাবে হচ্ছে 6% করে, 6% করে ইন্টু, এখানে কিছু করার নেই, শুরু থেকেই ক্যাপিটাল তো শুরু থেকেই দেওয়া আছে, 12/12 দরকার নেই 12/12 করার। তাহলে ফেলুদা আর তপেশের এখানে সুদটা আমরা ক্যালকুলেট করবো, 6%, 6 দুগুণে 12, মানে এটা 1200 টাকা হবে, আর 3 6 18, এটা 1800 টাকা হবে। এরকমভাবে দাগ দেবো, দাগ দিয়ে অ্যামাউন্টটা 1200 আর 1800 3000 টাকা বাইরে লিখবো, ঠিক আছে। লেখার ইয়েটা তোমরা বুঝতে পারছো। এবার স্যালারি কে পেয়েছিল, স্যালারি পেয়েছিল তোপেশ, তাহলে এখানে টু স্যালারি টু তোপেশও লিখতে পারি, ঠিক আছে। এখানে আমাদের 2000 টাকা কিন্তু পার অ্যানাম বলেছিল, তাই জন্যই 2000টা বাইরে লিখছি, না হলে কী করতে হতো, যদি পার মান্থ বলতো 2000 ইন্টু 12 করতে হতো, আগেই বলেছি আমি সেটা। এবার তারপরে কী আছে, ইন্টারেস্ট অন ড্রয়িংস, ড্রয়িংসের ব্যাপারটা করবো, আর পার্টনার তাছাড়া আর একটাই জিনিস আছে, যেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। তাহলে তাদের প্রফিটটা এখানে লিখতে হয় বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এইভাবে লিখবো আমরা, নেট প্রফিট যেটা আমাদের ছিল, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তুমি অ্যান্ডটা এন ডি অ্যান্ডও লিখতে পারতে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্টটা A/C লেখা যায়, ব্যাকেটে লিখে দেবো নেট প্রফিট ট্রান্সফার, ঠিক আছে। এইবার কত টাকা, 19,280 টাকা। তারপরে যে ইন্টারেস্ট অন ড্রয়িংটা, সেটা তো বিজনেসের খরচা না, মানে বিজনেস পার্টনারকে দিচ্ছে না, পার্টনারকে যেগুলো দিচ্ছে সেগুলো কিন্তু এদিকে এসছে, বিজনেস পার্টনারকে যেটা দিচ্ছে সেটা কিন্তু এখানে এসছে, যে পার্টনারের ক্যাপিটাল দিচ্ছে, পার্টনারকে স্যালারি দিচ্ছে, এগুলো সব এখানে এসছে। কিন্তু পার্টনার এবার উল্টে বিজনেসকে দিতে বাধ্য হয়েছে, কারণ তার জন্য বিজনেসের একটা লস হয়েছে, ইন্টারেস্ট অন ড্রয়িং, সেটা তাহলে কোন দিকে যাবে, সেটা যাবে এদিকে, বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস, ঠিক আছে। বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস বলে আমরা লিখব। এখানে এরকমভাবে লিখে দিতে পারি সি ওয়ার্কিং নোট, WNও লিখতে পারো, বা ওয়ার্কিং নোট কথাটা পুরো লিখতে পারো। ফেলুদা কত ওয়ার্কিং নোটে আমরা করে দিয়েছি, তো ফেলুদা আমরা ক্যালকুলেট করে দেখেছিলাম 360 টাকা, আর তপেশও ওটাই করেছে, তো কত টাকা, 360 টাকা। তাহলে 360 360 720 টাকা আমাদের ইন্টারেস্ট অন ড্রয়িং বাইরে গেল। এবার আমরা কি করব, এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হচ্ছে এগুলোকে যোগ করা, ঠিক আছে। যোগ করো, 19,280 প্লাস 720 কত হচ্ছে, 20,000 টাকা, ঠিক আছে। এরকমভাবে ক্লোজ করে দেবে, 20,000 টাকা, এটা 20,000 টাকা এদিকেও ট্রান্সফার করবে। এবার কি করবে, এই দুটো মাইনাস করবে, 20,000 থেকে মাত্র 5,000 টাকা মাইনাস হচ্ছে, 3,000 2,000, তাহলে পড়ে থাকছে 15,000 টাকা। এই 15,000 টাকাটা আমরা কি করব, 15,000 টাকাটা পার্টনারদের মধ্যে ভাগ করে দেবো টু শেয়ার অফ প্রফিটস বলে, ঠিক আছে, শেয়ার অফ প্রফিট ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এরকমভাবে লেখা যায়, বা টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে আমি প্রেফার করি এটা লিখতে, টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে ব্র্যাকেটে লিখব ট্রান্সফার্ড, ঠিক আছে। বা ট্রান্সফার্ড কথাটা না লিখে যদি আরও ভালো করে লিখতে হয়, মানে এটা পুরো অ্যাপ্রোপ্রিয়েটটাই লিখাচ্ছি, ট্রান্সফার্ড লিখলেও ভালো, মানে নাম্বার পাবে। তাছাড়া যেটা লিখতে পারো, এটা ছোটো হয়ে গেছিলো সরি, এখানটাতে লিখতে পারো শেয়ার অফ প্রফিট ট্রান্সফার্ড,
ঠিক আছে, শেয়ার অফ প্রফিট কি হয়েছে, ট্রান্সফার্ড হয়েছে। বোঝা গেল? কে ফেলুদা আর একটা হচ্ছে তপেশ, এদের অ্যাকাউন্টে ট্রান্সফার হবে 15,000 টাকাটা। কোন রেশিওতে? 15,000 টাকা ইন্টু ওই যে ওদের রেশিওটা ছিল 2/5, 15,000 টাকা ইন্টু 3/5। ক্লিয়ার? তাহলে 6,000 আর 9,000, 6,000 আর 9,000 এরা ভাগ করে নেবে। আর আমাদের এটা আবার কিন্তু যোগ করে বাইরে লেখার কোনো প্রশ্নই ওঠে না, বাইরে তো লেখাই আছে 15,000 টাকা। ঠিক আছে, বাইরে তো 15,000 টাকা লেখাই আছে, এই যে 6, 9, এই যে 15। ক্লিয়ার? এইভাবে আমাদের হয়ে গেল প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা করা। এবার যদি বাই এনি চান্স পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটাও করতে বলে, তাই একটুখানি দেখিয়ে দিচ্ছি, বেশিক্ষণ সময় লাগবে না, দেখে নাও। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট কথাটা পুরো লিখতে হয়, এদিকটা ডেবিট এদিকটা ক্রেডিট। ঠিক আছে, সরি, এখানে দুটো কলাম হবে, দুটো পার্টনারের আছে, দুটো কলাম হতো, একটা ডেটের কলাম তুমি সরিয়ে দিতে পারো, এটা ডেটের কলাম। ঠিক আছে, যাই হোক, এটা ডেট পার্টিকুলার্স, তারপরে দুজন পার্টনার ফেলুদা আর তোপসে, আবার ডেট পার্টিকুলার্স পুরোটা তোমরা লিখবে ফেলুদা আর তোপসে। ঠিক আছে, পার্টনার্স ক্যাপিটাল একটা ক্রেডিট ব্যালেন্স, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট সবসময় ক্রেডিট ব্যালেন্স, তা ওপেনিং ব্যালেন্সটা আমরা এখানে লিখব, কী বলে, বাই ব্যালেন্স বিডি। ঠিক আছে, বাই ব্যালেন্স বিডি আমরা লিখলাম, বাই ব্যালেন্স বিডি। এখানে ওপেনিং ব্যালেন্স দুজনের কত কত ছিল, 20,000 টাকা একজনের, আর তোপেশের ছিল 30,000 টাকা। এবার ওরা ইন্টারেস্ট অন ক্যাপিটাল পেয়েছে, তো ইন্টারেস্ট অন ক্যাপিটাল যদি পায় পার্টনাররা, যা পার্টনাররা পাবে ক্যাপিটাল কী হবে, বাড়তে থাকবে। তাহলে ক্যাপিটাল বাড়লে ক্রেডিট ব্যালেন্স বাড়লে আরও ক্রেডিট হয়, তাহলে পার্টনার সেখানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল পেয়েছে, তাহলে বাই ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ইন্টারেস্ট অন ক্যাপিটাল পেয়েছে একজন, ফেলুদা পেয়েছে 1200, তোপেশ পেয়েছে কত, 1,800 টাকা। তারপরেরটা কী হয়েছে, স্যালারি পেয়েছে শুধুমাত্র তোপেশ, তাহলে বাই স্যালারি বলে লিখছি যেটা, সেটা শুধুমাত্র তোপেশকে দিচ্ছি, কত টাকা, 2,000 টাকা। ঠিক আছে, তারপরে কি হচ্ছে, তারপরে আর একটা টাকা পেয়েছে তারা, ওই শেয়ার অফ প্রফিটের টাকাটা, মানে আমরা জাস্ট এখান থেকে এই আইটেমগুলোকেই পার্টনার্স, মানে এই সাইডের আইটেমগুলোকেই পার্টনার্স ক্যাপিটালে লিখছি, অ্যাড করে পার্টনার্স ক্যাপিটালে অ্যাড করে দিচ্ছি, কারণ এগুলো ক্যাপিটালকে বাড়াচ্ছে, পার্টনারের ক্যাপিটালকে বাড়াচ্ছে, ক্রেডিট ব্যালেন্স বাড়লে ক্রেডিট হয়। ক্লিয়ার? তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট থেকে এসছে, তাহলে লিখব প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। ঠিক আছে, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট বলে এখানটাতে লিখে দিলাম, শেয়ার অফ প্রফিটও লিখতে পারি, আবার না লিখলেও খুব একটা সমস্যা নেই, এর আগেও আমরা লিখে ফেলেছি। ঠিক আছে, শেয়ার অফ প্রফিট যেটা ট্রান্সফার হয়ে এসছে, এখানে তুমি শুধু ট্রান্সফার লিখলেও হবে। যাই হোক, কত টাকা ছিল, 6,000 আর 9,000। এইবার পার্টনাররা ক্যাপিটাল তো রেখেছে, ক্যাপিটাল বেড়েওছে, কিন্তু পার্টনারদের একটা ড্রয়িং তারা তুলেছিল, ড্রয়িং তুলে তারা আবার কি করেছে, তারা আবার তার উপরে ইন্টারেস্টও বিজনেসকে দিয়েছে। ড্রয়িংয়ের ওপর ইন্টারেস্ট যেহেতু বিজনেসকে দেওয়া হয়েছে, তাহলে সেটা কী হবে, পার্টনারদের ক্যাপিটালকে কমাবে। ঠিক আছে, তাহলে ড্রয়িং যেটা তুলেছে সেটা তাদের ক্যাপিটালকে কমাচ্ছে। কত টাকা করে ড্রয়িং তুলেছে, প্রত্যেকে 9,000 টাকা করে ড্রয়িং তুলেছে, তাহলে ফার্স্টে যাবে ড্রয়িং, যেটা ক্যাপিটালকে কমিয়েছে। ঠিক আছে, যেরকম ক্যাপিটালটা আসে এখানে, আর সেরকম ড্রয়িংটাও আসে এখানে। আগের অঙ্কতে কিন্তু ক্যাপিটালও আসেনি, ড্রয়িংও আসেনি, ক্যাপিটালের সুদ এসছে, ড্রয়িংয়ের সুদ এসছে। এখানে ক্যাপিটালও আসবে, ক্যাপিটালের সুদও আসবে, এখানে ড্রয়িংও আসবে, ড্রয়িংয়ের সুদও আসবে। ড্রয়িং ক্যাপিটালকে কমায়, তাই জন্য কী হচ্ছে, পার্টনারদের ক্যাপিটাল কমাচ্ছে 9,000 টাকা করে, 9,000 টাকা করে। কমালে ডেবিট হবে, ক্রেডিট ব্যালেন্স কমলে ডেবিট হয়। ঠিক আছে, আর ইন্টারেস্ট অন ড্রয়িংও আসবে এখানে, ইন্টারেস্ট অন ড্রয়িং কত টাকা করে, 360 টাকা। ক্লিয়ার হয়েছে এটা? এবার আমরা কি করব, যোগ বিয়োগ করে দেবো। যোগ বিয়োগ করলে এদিকটা যদি যোগ করি কত হচ্ছে, আচ্ছা এদিকটা যদি আমরা এরকমভাবে যোগ করি তাহলে হচ্ছে কত, 1800, এটা 31,800, 2,000 আর 9,000, 42,800। তারপরে এটা 6,000, 26, 27,200। ঠিক আছে, তাহলে 27,200 আর 42,800। তার থেকে মাইনাস করবো এই ফিগারটা, 9,360 টাকা মাইনাস করবো। $33,440, একটু ছোটো ছোটো হয়ে গেল, তাই তো, 33,440 টাকা। এবার এখানে আবার 27,200 থেকে 9,360 মাইনাস করবো,
17,840 ক্লিয়ার। এটা আমাদের কি হবে, টু ব্যালেন্স সিডি, টু ব্যালেন্স সিডি। এটা আবার পরের বছর ট্রান্সফার হয়ে যায় বাই ব্যালেন্স বিডি বলে, তাহলে এখানে তুমি লিখেও দিতে পারো, না লিখলেও অসুবিধা নেই, বাই ব্যালেন্স বিডি বলে ট্রান্সফার হয়ে যাবে নেক্সট ইয়ারে। নেক্সট ইয়ারে যেটা ট্রান্সফার হবে 17,840 আর হয়েছিল 33,440, ঠিক আছে, 33,440। এবার ডেটের কলাম যদি দাও তাহলে ডেটটাও দিয়ে দেবে, যে বছর শুরু হয়েছিল যখন তো ওপেনিং ক্যাপিটাল ছিল 1/1/15 এটা ক্যাপিটাল ছিল, তারপরে শেষে বছরের শেষে তারা সুদগুলো এগুলো সব বছরের শেষে হয়েছে, ঠিক আছে, সেমিকোলন দিয়ে লিখে দেবে, তাতেই হয়ে যাবে। এবার ড্রয়িংটাও বছরের শেষে দিয়েছে 31শে ডিসেম্বর 2020, এটাও সেমিকোলন দিয়ে দেবে, এটাও সেমিকোলন দিয়ে দিতে পারো। আর এটা পরের বছর চলে গেছে, তার মানে 1 জানুয়ারি 2021। ক্লিয়ার অঙ্কটা? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো অঙ্কটা। যদি কোনো রকম সমস্যা হয় এই নাম্বারটা তোমরা জানো সবাই, 8240311813, এটাতে হোয়াটসঅ্যাপ করো, আর খুব আর্জেন্ট থাকলে কল করো, ঠিক আছে। অনলাইনে আমরা পড়াই, অনলাইনে যদি যারা পড়তে চাও তারা কন্ট্যাক্ট করবে। পরীক্ষা তোমরা ভালো করে দাও এবং জানিও কেমন পরীক্ষা হলো সবাই।